আমার এই ইয়ে দেখা যায় কিনা? আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? হলো। আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। জি জি। আমি প্রথমে এটা আপনাদের বোঝানোর জন্য আমি এটা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। আর ওপেন করার বিষয়, ওপেন করার যে পদ্ধতি, ওপেন করার যে নিয়ম, এটা তো গত ক্লাসে দেখাইছি আপনাদেরকে। এটা তো ওপেন করলাম। আসেন এবার একটা কিবোর্ড আমরা এক পাশে নিয়ে নিই আমাদের বোঝার জন্য বা আমাদের শেখার সুবিধার্থে। দেখেন, এখানে আমরা একটা কিবোর্ড দেখতে পাচ্ছি। এই কিবোর্ডে আমাদের হাতের আঙ্গুলগুলোর অক্ষর দেখানো হয়েছে যে এই আঙ্গুলের দ্বারা এই অক্ষরগুলো ব্যবহৃত হবে, এই আঙ্গুল দ্বারা এই অক্ষরগুলো ব্যবহৃত হবে, এই আঙ্গুল দ্বারা এই অক্ষরগুলো ব্যবহৃত হবে, এভাবে আমাদেরকে দেখানো হয়েছে। আমরা প্রথমে সেভাবে আমাদের আঙ্গুলগুলো আমাদের কিবোর্ডের উপর রাখবো, যেভাবে আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনেছি যে কিভাবে কিবোর্ডের উপর আঙ্গুল রাখতে হবে। কিবোর্ডের উপর যখন আঙ্গুল রাখা হয়ে যাবে, তখন প্রথমেই প্রথমে একটা নতুন পেজ নেব। একটা নতুন পেজ যখন আমি মাইক্রোসফট ওয়ার্ড যখন আমি ওপেন করব, তখনই আমার একটা নতুন পেজ সামনে আসবে। এই নতুন পেজ নিয়ে আমি লেখা শুরু করব। লেখাটা কিভাবে শুরু করব? শুরুতেই বলছিলাম, গত ক্লাসে বলছিলাম যে সাধারণত আমাদেরকে যারা ট্রেনিং করায় কম্পিউটারের, তারা সবাই বাম হাত দিয়ে লেখা শুরু করায়। বাম হাত দিয়ে লেখা শুরু করায় অর্থাৎ এই পাশে আমরা যে কিবোর্ডটা দেখতে পাচ্ছি, এই কিবোর্ডের এ এস ডি এফ দিয়ে ডি এফ জি এটা দিয়ে শুরু করে। এ যারা কম্পিউটার কোর্স করায় তারা প্রথমে এভাবে শুরু করে, এ এস ডি এফ জি, এটা এভাবে শুরু করে। কিন্তু আমরা এভাবে শুরু করব না। আমরা শুরু করব কিভাবে? আমরা ডান হাতের তর্জনী আঙ্গুল দ্বারা আমাদের লেখাটা শুরু করব। দেখেন, আমি ডান হাতের তর্জনী আঙ্গুলটা দ্বারা লেখা শুরু করতেছি। ডান হাতের তর্জনী আঙ্গুল দ্বারা দুটো অক্ষর এইচ জে। এবার মধ্যম আঙ্গুল দ্বারা কে লিখলাম, অনামিকা আঙ্গুল দ্বারা এল লিখলাম, কনিষ্ঠ আঙ্গুল দ্বারা সেমিকোলন লিখলাম। এইচ জে কে এল সেমিকোলন স্পেস। স্পেসটা বৃদ্ধা আঙ্গুলি দ্বারা ব্যবহার করব। স্পেস বারের উপরে আমাদের বৃদ্ধা আঙ্গুলিটা থাকবে এবং স্পেসটা যখন দেব তখন বৃদ্ধা আঙ্গুল ব্যবহার করব, অন্য কোনো আঙ্গুল ব্যবহার করব না। আমার তর্জনী আঙ্গুল দ্বারা এইচ যে ব্যবহার হচ্ছে, মধ্যমা আঙ্গুল দ্বারা কে ব্যবহার হচ্ছে, অনামিকা আঙ্গুল দ্বারা এল ব্যবহার হচ্ছে এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা সেমিকোলন ব্যবহার হচ্ছে। এভাবে আমি 5 লাইন লিখে যাব। গত ক্লাসে বলছিলাম এভাবে আমি 5 লাইন লিখে গেলাম। আসেন এবার বাম হাতের তর্জনী আঙ্গুল দ্বারা লিখবো। বাম হাতের তর্জনী আঙ্গুল দ্বারা জি এফ, মধ্যম আঙ্গুল দ্বারা ডি, এরপরে অনামিকা আঙ্গুল দ্বারা এস, কনিষ্ঠ আঙ্গুল দ্বারা এ, এরপরে বৃদ্ধা আঙ্গুল দ্বারা স্পেস। আবারও লেখেন, তর্জনী আঙ্গুল দিয়ে জি এফ, মধ্যম আঙ্গুল দ্বারা ডি, অনামিকা আঙ্গুল দ্বারা এস,
কনিষ্ঠ আঙ্গুল দ্বারা এ এবং কি আমাদের বৃদ্ধা আঙ্গুল দ্বারা স্পেস। আবারও লেখেন জি এফ তর্জনী আঙ্গুল দ্বারা, মধ্যমা আঙ্গুল দ্বারা ডি, অনামিকা আঙ্গুল দ্বারা এস, কনিষ্ঠ আঙ্গুল দ্বারা এ স্পেস। এভাবে লিখে দেন 5 লাইন। এরপরে আসেন আমার তর্জনী আঙ্গুল দ্বারা আমি উপরের লাইনটা লিখবো। আমি বলছিলাম যে গত ক্লাসে বলছিলাম, মনে আছে কিনা দেখেন, এই ক্লাসে আপনাদের যে এইখানে যে কিবোর্ডে যে মানে বটন গুলো দেখাচ্ছে বা এই যে লাইনগুলো, এই লাইনগুলো দেখানো হচ্ছে, এই লাইনগুলোর প্রত্যেকটা আপনার এক্ষুনি কাজের না। কাজ শেখার ক্ষেত্রে পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে ওই অক্ষর বা ওই বটন গুলো কাজে ব্যবহৃত হবে ঠিকই, কিন্তু এক্ষুনি আপনি যেহেতু নতুন, আপনার কাজ শেখার ক্ষেত্রে আপনার জন্য 3টা লাইন জরুরি, এবং এই 3টা লাইনের ভিতরেই আমার লেখার বর্ণমালা গুলো রয়েছে, এর বাইরে আমার লেখার বর্ণমালা নাই। তো এটা বলছিলাম যে এটার এই যে এইচ জে কে এল জি এফ ডি এস এ, এই যে লাইনটা, এটা আছে মধ্যম মিডিল লাইন। এরপরে টপ লাইন, এই উপরের যে লাইনটা এটা টপ লাইন। আমি যখন আমার তর্জনী আঙ্গুল দ্বারা যখন কি হয়ে গেছে মধ্যম মিডিল লাইনটা যখন লেখা শেষ, এবার আসেন আবারও উপর দিয়ে আমি উপরে টপ লাইনটা আবার লিখবো। আমার প্রত্যেকটা আঙ্গুল দ্বারা যখন মিডিল লাইনটা লেখা শেষ, এবার আমি টপ লাইন লেখার জন্য আমার আঙ্গুলগুলো ব্যবহার করব। প্রথমেই আমার আঙ্গুল যেখানে ছিল সেখানে কিন্তু থাকবে। আমার সেই কনিষ্ঠ আঙ্গুলটা সেমিকোলনের উপরে, অনামিকা আঙ্গুল দ্বারা এল এর উপরে, মধ্যমা আঙ্গুল দ্বারা কে এর উপরে, আর তর্জনী আঙ্গুলটা জে এর উপরে। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা এর উপরে, অনামিকা আঙ্গুলটা এস এর উপরে, এবং মধ্যমা আঙ্গুলটা ডি এর উপরে, এবং তর্জনী আঙ্গুলটা এফ এর উপরে। এখানেই কিন্তু থাকবে। আমি এখন টপ লাইন লিখবো, এজন্য আমার আঙ্গুলগুলো কি উপরে নিব না, আমার আঙ্গুলগুলো যেখানে ছিল সেখানেই থাকবে। শুধু যেটার জন্য যে অক্ষরটা আমি লিখবো আর ওই অক্ষরটা লেখার জন্য যে আঙ্গুলটা সরানো দরকার, নড়ানো দরকার, মুভমেন্ট করানো দরকার, শুধু ওই আঙ্গুলটাই মুভমেন্ট করাবো, আর বাকি আঙ্গুলগুলো আমার মিডল লাইনের উপরেই থাকবে। আমি এবার আসেন উপরের লাইনটা লেখা শুরু করি। প্রথমে লিখবো ওয়াই তর্জনী আঙ্গুল দ্বারা, ডান হাতের তর্জনী আঙ্গুল দ্বারা ওয়াই, ইউ মধ্যমা আঙ্গুল দ্বারা আই, অনামিকা আঙ্গুল দ্বারা ও, এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা পি, এবং কি ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। লেখেন এইভাবে, তর্জনী আঙ্গুল দ্বারা ওয়াই, ইউ মধ্যমা আঙ্গুল দ্বারা আই, অনামিকা আঙ্গুল দ্বারা ও, এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা পি, এবং ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট। এভাবে লেখেন 5 লাইন। এবার আসেন ডান হাতের বাম হাতের লেখা, বাম হাত দ্বারা টপ লাইন লিখবো। বাম হাতের তর্জনী আঙ্গুল দ্বারা টি লিখলাম, এবং আর মধ্যমা আঙ্গুল দ্বারা ই, অনামিকা আঙ্গুল দ্বারা ডব্লিউ, এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা কিউ, বৃদ্ধ আঙ্গুল দ্বারা স্পেস। আবার লেখেন তর্জনী আঙ্গুল দ্বারা টি, আর মধ্যমা আঙ্গুল দ্বারা ই, এবং অনামিকা আঙ্গুল দ্বারা ডব্লিউ, এবং কি কনিষ্ঠ আঙ্গুল দ্বারা কিউ, দেন স্পেস দিয়ে এভাবে 5 লাইন লিখে যান। যখন আমার মিডিল লাইন টপ লাইন লেখা শেষ, মিডিল লাইন টপ লাইন লেখা যখন শেষ হয়ে গেল, এবার আমি আমার কি এটাকে বটম লাইন বা এটাকে ডাউন একেবারে নিচের যে লাইনটা আছে এই লাইনটা আমি এখন লিখবো। আমার আঙ্গুল কিন্তু মিডিল লাইনের উপরেই থাকবে। আমার যে আঙ্গুলিগুলো আছে এই আঙ্গুলিগুলো কিন্তু মিডিল লাইনের উপরেই থাকবে। মিডিল লাইন থেকে আমার আঙ্গুলিগুলো সরবে না। কিন্তু যখন লেখার ক্ষেত্রে আমার আঙ্গুল যেটার অক্ষরের জন্য যে আঙ্গুলটা প্রয়োজন সেই অক্ষরটার জন্য সেই আঙ্গুলটা মুভমেন্ট করাবো, এতটুকুই। আসেন এবার আমরা লিখি, বাম হাত দ্বারা লিখি। বাম হাতের তর্জনী আঙ্গুল দ্বারা বি ভি, মধ্যমা আঙ্গুল দ্বারা সি, অনামিকা আঙ্গুল দ্বারা এক্স, এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা জেড, বৃদ্ধা আঙ্গুলি দ্বারা স্পেস। লেখেন আবার তর্জনী আঙ্গুল দ্বারা বি ভি, এবং মধ্যমা আঙ্গুল দ্বারা সি, অনামিকা আঙ্গুল দ্বারা এক্স, এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা জেড, এবং বৃদ্ধা আঙ্গুল দ্বারা স্পেস। এভাবে লেখেন 5 লাইন। যখন বাম হাত দ্বারা লেখা শেষ,
এবার আসেন ডান হাত দিয়ে আমার একেবারে শেষ লাইনটা, ডাউন লাইনটা লিখবো। ডান হাতের তর্জনী দ্বারা প্রথমে এন এবং এম, এরপরে মধ্যমা আঙ্গুল দ্বারা ফুল স্টপ, কমা, এবং অনামিকা আঙ্গুল দ্বারা ফুল স্টপ, এবং আপনার এই কনিষ্ঠ আঙ্গুল দ্বারা অবলিক। লেখেন এভাবে 5 লাইন, এম এম, কমা, ফুল স্টপ, অবলিক। লেখেন 5 লাইন এভাবে। যখন আমার এই 5 লাইন লেখা শেষ, আমি যদি আমার এই হাতের লেখাটা একটু চালু করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই এই যে 6টা ভাগে আমরা যে লেখাটা শিখলাম, এই 6টা ভাগের উপরে আমি যদি একটু সময় বেশি দিই, আমি যদি এখানে 10 মিনিট দিই, তাহলে কি আমার কি হবে, 60 মিনিট প্রয়োজন হবে এই পুরা পুরা এই এই বটম গুলো লিখতে, বা পুরা এই আপনার কিবোর্ডের এই অক্ষরগুলো লিখতে আমার 60 মিনিট প্রয়োজন হবে। আমি যদি এটার পিছনে 1 ঘন্টা সময় নষ্ট করতে পারি, আশা করা যায় যে আমি কি 60 থেকে 70, 70 থেকে 80% এই কিবোর্ডে ইংরেজি লেখার ব্যাপারে দক্ষতা অর্জন করতে পারবো। যদি আমি আরো একটু বেশি বেশি দক্ষতা অর্জন করতে চাই, তাহলে 20 মিনিট করে দেন। যদি আরো একটু দক্ষতা অর্জন করতে চাই, তাহলে 30 মিনিট করে দেন এক একটা লাইনের উপরে। যদি বলেন যে না, আমার এত সময় নাই, তাহলে আপনি কমসে কম 5 মিনিট করে দেন, কমসে কম 5 মিনিট করে আপনি সময় দেন। যদি 5 মিনিট করেও না দেন, তাহলে আপনি ইংরেজি লেখার উপরেও, বাংলা লেখার উপরে হোক, ইংরেজি লেখার উপরে হোক, অথবা আরবি উর্দু লেখার ব্যাপারে হোক, আপনার টাইপিং দ্রুত হবে না। আর এই টাইপিং দ্রুত হওয়ার ব্যাপারে আপনাকে আগে, যদি আপনি আরবি, উর্দু, বাংলা এগুলো টাইপিং যদি আপনি ফাস্ট হতে চান, তাহলে আপনাকে ইংলিশের যে টাইপ গুলো আছে, এই টাইপে আপনাকে ফাস্ট হতে হবে। আপনাকে টাইপে খুব দ্রুততার সাথে আপনাকে টাইপিং করতে হবে। আপনি যদি দ্রুততার সাথে ইংরেজি টাইপিংটা শিখতে পারেন, তাহলে কি হবে, তাহলে আপনি ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। আর যদি এটার উপরে দক্ষতা অর্জন করতে না পারেন, তাহলে আপনি বাংলা, ইংরেজি, আরবি যেগুলো আছে, উর্দু, এগুলো কোনোটাই আপনি ভালো দক্ষতা অর্জন করতে পারবেন না। হয়তো শিখতে পারবেন, বাকি ভালো দক্ষতা অর্জন করতে পারবেন না। এটার ব্যাপারে আমি আরো একটা কাজ আপনাদেরকে দেব। দেখেন, এটা লেখার সুবিধার্থে আমার যখন ইংরেজি লেখার আরো দ্রুততা হওয়ার জন্য একটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটা হলো, এই যে আপনাদের সামনে একটা লেখা দেখতে পাচ্ছেন, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। এই লাইনটা আমি লিখবো। এই লাইনটা লেখার উপরে যদি আমি দ্রুত লিখতে পারি, তাহলে আশা করা যায় আপনি নিজের কাছে আপনি নিজেই কি পরীক্ষা দিয়ে আপনি উত্তীর্ণ হতে পারবেন যে হ্যাঁ, আমি এই লেখাটা যখন পুরা দ্রুত লিখতে পারতেছি, তার মানে আমার পুরা কিবোর্ডটা মুখস্থ হয়ে গেছে। যদি আপনি এটা দ্রুততার সাথে লিখতে না পারেন, তাহলে আপনি নিজের কাছেই ফেল। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কি এটা দ্রুততার সাথে লিখতে পারতেছি না, তাহলে আমার সমস্ত টাইপিং গুলো এখনো আয়ত্তে আসে নাই। দেখেন, আমি আপনাদেরকে লেখার সুবিধা বোঝানোর জন্য আমি আগে থেকে লিখে রাখছি এখানে। দেখেন কিভাবে লিখতেছি। এটা যদি এভাবে লিখতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা, আপনাদের জন্য ভালো হবে। আপনারা যদি এটা যত দ্রুততার সাথে আপনারা লিখতে পারবেন, ততই। এটা কোনো সময় বড় হাতের। আর এখন এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আপনি বা স্যার আপনি যে আপনি এই যে সবগুলো বড় হাতের লিখতেছেন, এটা কিভাবে? এটা ওই যে আপনাদেরকে বলছিলাম না, যে এই কোণারে যে ক্যাপস লকটা আছে, এই যে ডান পাশে এই শিফট বাটনের উপরে যে ক্যাপস লকটা রয়েছে, এই ক্যাপস লকটা যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনার লেখাগুলো সব ক্যাপিটাল লেটার উঠবে। আর আপনি যদি এটাকে অন করে দেন, দেখেন এত সময় অন ছিল, ক্যাপিটাল লেটার উঠছে, এখন যদি অফ করে দেই, আমার সব লেখাগুলো স্মল উঠবে। সব লেখাগুলো আমার স্মল উঠবে। এখন সব লেখাগুলো স্মল উঠবে। এর কেরামতি হলো ক্যাপস লকটা অন আর অফ, এতটুকুই এর কেরামতি। যখনই আমি ক্যাপস লকটা অন করে রাখবো, তখন আমার সবগুলো কি হবে, বড় হাতের হবে। আর যখনই আমি ক্যাপস লকটা অফ করে রাখবো, তখনই আমার সবগুলো কি হয়ে যাবে, ছোট হাতের লেখা বের হবে।
এবার আরেকটা প্রশ্ন, আপনি কোন কোন এই লেখাটা আপনি সবগুলো কিবোর্ড সবগুলো বটম আপনি আয়ত্ত করার জন্য, সবগুলো বটম আপনি আয়ত্ত করার জন্য আপনি এটা লেখেন, এভাবে 10 পৃষ্ঠা লেখেন, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ, কখনো ছোট হাতের কখনো বড় হাতের, এভাবে করে আপনি 10টা পৃষ্ঠা আপনি লেখেন, 10টা পেজ আপনি লেখেন, একটু সময় ব্যয় করে 10টা পেজ লিখে ফেলেন। আশা করি আপনি আপনি কিবোর্ড লেখার ব্যাপারে আপনি মাস্টার হয়ে যাবেন। এখন প্রশ্ন হলো যে হুজুর আমি প্রত্যেকটা লেখার শুরুতে অক্ষরগুলো ক্যাপিটাল দেব, বাকি যেগুলো আছে সবগুলো স্মল দেব, সেটা কিভাবে? সেটা হলো আপনাদের সামনে দেখেন, এই যে কিবোর্ডটা ওপেন করে আমি আগে কয়েকবার এই কিবোর্ডটা সম্পর্কে ধারণা দিয়েছি, আপনাদেরকে আজকেও দিচ্ছি। এই দেখেন, এই যে এই কোণায় যে শিফট বাটন, তীর চিহ্ন একটা বাটন দেখা যায়, এটার নাম হলো শিফট, এটার নাম হলো শিফট বাটন। এখানে লেখাও রয়েছে, কিবোর্ড যাদের যাদের আছে তারা দেখেন, বা যাদের কিবোর্ড আছে তারা দেখতে পাবেন। এই শিফট বাটন, এই শিফট বাটনটা আমি যখন এটার উপরে যখন আমি চেপে ধরে আমি যখন অক্ষর লিখব, তখন আমার অক্ষরটা বড় হাতের উঠবো, ছেড়ে দেব এটা স্মল উঠবে। দেখেন আমি চেপে ধরছি, এটা বড় হাতের উঠছে, এখন ছেড়ে দিচ্ছি, এখন কি হবে? ছোট হাতের হবে। এ কুইক প্রন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। দেখছেন প্রত্যেকটা ইসের শুরু থেকে বড় হাতের, প্রত্যেকটা শুরুর অক্ষরগুলো বড় হাতের, সব প্রত্যেকটা ইসের যে শুরু আছে শুরুটা সব বড় হাতের। আচ্ছা, এখন আমরা এত সময় পর্যন্ত যে ডকুমেন্টসটা লিখলাম, এত সময় পর্যন্ত আমরা যে ডকুমেন্টস গুলো লিখলাম, এই ডকুমেন্টসটা আমি আমার কম্পিউটারে সংরক্ষণ করতে চাই। এখন এই সংরক্ষণটা কিভাবে করব? আমার ডকুমেন্টসটা আমি কিভাবে সংরক্ষণ করব? আপনাদেরকে পরবর্তী লিংক দিছি কয়টায়? 9:54 না? আমি যে পরবর্তী যে আমি যখন এটা লেখা শেষ, আমার এরকম ভাবে আমি 10 পেজ লিখছি, বা আমি এটা লেখা শেষ, আমি এখন এটাকে একটা ডকুমেন্টস, বা আমার এটা একটা আমার কম্পিউটারের ভিতরে আমি এটাকে সংরক্ষণ করে রাখবো, সেটা কিভাবে? এটা যখন আমি আমার কম্পিউটারের ভিতরে সংরক্ষণ করতে চাবো বা সংরক্ষণ করে রাখতে চাই, তখন আমাকে এই কম্পিউটারকে একটা কমান্ড দিতে হবে, অর্থাৎ কম্পিউটারকে একটা কমান্ড দিতে হবে যে তুমি এই কাজটা করো। যখনই আমি তাকে কমান্ড দিব, তখনই সে এই কাজটা করবে। সেই কাজটা কি? আমাকে প্রথমে এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল নামক একটা অপশন রয়েছে, এই ফাইল নামক অপশনের উপরে আমরা চলে যাব। এই ফাইল নামক অপশন উপরে চলে গিয়ে আমরা এখানে দেখেন, আমরা যে সেভ নামক একটা অপশন দেখতে পাই, এই সেভ নামক অপশন অথবা সেভ অ্যাজ, এটার উপরে যে কোনো একটার উপরে আমি যখনই আমি ক্লিক করব, আমার রাইট বাটন, রাইট যে কি আছে মাউসের যে রাইট ই আছে, এটা যখন আমি ক্লিক করব তখন আমাকে এরকম একটা পেজের ভিতরে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমি এটার নাম দিব একটা, এটার যে কোনো একটা নাম আমি দিব। সে নামটা আমরা কি করতে পারি? আমি এখানে মনে করেন যে ক্লাস ফার্স্ট দিলাম, আমাদের প্রথম ক্লাস দিয়ে আমি একটা ডকুমেন্টস তৈরি করে রাখবো। তো আমি কি করলাম? আমি একটা নাম দিলাম, কিন্তু কোন ফোল্ডারের ভিতরে আমি রাখবো এটা জানার জন্য, এটা বোঝার জন্য আমাকে এই প্রথমে এই পাশটা দেখতে হবে, এই পাশে দেখতে হবে আমাকে। এই পাশে আমি যখন দেখব, আমার এখান থেকে পছন্দনীয় মতো একটা ফোল্ডার আমি চয়েস করে নিয়ে আমি কি করব? সেই ফোল্ডারটার ভিতরে আমি দিয়ে দেব। আমি আমার পছন্দনীয় ফোল্ডার ডেস্কটপের ভিতরে আমি নিয়ে যাচ্ছি। ডেস্কটপের ভিতরে নিয়ে যখন আমি ঢোকায় দেব, তখন দেখতে পাবেন যে আমার এই ফাইলটা আপনাদের সামনেই, আপনাদের সামনে এই যে ক্লাস ফার্স্ট আমার স্ক্রিনে চলে আসছে। এটাকে সরায় দিলাম, আপনারা দেখেন আমাদের ক্লাস ফার্স্ট নামক একটা ফোল্ডার আমাদের স্ক্রিনে চলে আসছে। ক্লাস ফার্স্ট নামক একটা অপশন আমাদের ফোল্ডারে চলে আসছে। এখন আপনাদেরকে এই ফাইলের ভিতরে ঢুকে আমি তো দুইটা অপশন দেখাইছি, একটা দেখাইছি সেভ, একটা দেখাইছি সেভ। এই সেভটা হলো এইখানে এই যে পেজগুলোতে যে ডকুমেন্টস রয়েছে, এই ডকুমেন্টসটাই আপনি সেভ করতে পারবেন। কিন্তু আপনি মনে করেন একটা ফরম্যাট তৈরি করছেন, মনে করেন আপনাকে দেখানোর সুবিধার্থে আমি একটা ফরম্যাট, একটা পেজ নিই, এই পেজটা আমি মনে করেন নিলাম,
নিয়ে আমি এখানে কিছু টেবিল তৈরি করতেছি বা কিছু টেবিল তৈরি করলাম। টেবিল তৈরি করার পরে আমি এখানে কিছু লেখা দিলাম, এখানে কিছু লেখা দিলাম, এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, প্রত্যেকটার ভিতরে লিখলাম। লেখার পরে আমি এই লেখাগুলো পরিবর্তন করব। বাকি আমার কি থাকবে, এই ফরম্যাটটাই থাকবে, আমার এই ফরম্যাটটাই থাকবে, কিন্তু এই লেখাগুলো পরিবর্তন করব। এই লেখাগুলো পরিবর্তন করব, সেক্ষেত্রে আমি কি করব, এই ফাইলের ভিতরে ঢুকবো, ঢুকে সেভ অ্যাজ নামক অপশনে কমান্ড দিব। দেওয়ার পরে আমার এইটার এই যে ডকুমেন্টসটা রয়েছে, এই ডকুমেন্টসটার নাম হলো ক্লাস ফার্স্ট, কিন্তু সেম এরকম যে ডকুমেন্টসটা দিব, সেই ডকুমেন্টসটার নামটা কি হবে সেখানে এখানে লিখতে হবে। আমি মনে করেন এখানে ক্লাস 2 দিয়ে দিলাম, ক্লাস 2 দিয়ে দিলাম। দিলেই কিন্তু আমার ডেস্কটপে ক্লাস 2 যখন দিয়ে দিলাম, তখন কিন্তু আমার ডেস্কটপে এই ফাইলটা, এই ডেস্কটপে ফাইলটা কিন্তু কি হয়ে গেছে, ডেস্কটপে ফাইলটা কিন্তু এই ডেস্কটপে সেভ হয়ে গেছে। এই দেখেন আপনাদের সামনে এই একটা ফাইল, এই একটা ফাইল, এটা হলো ক্লাস 1, এটা হলো ক্লাস 2। এটা আগের ফরম্যাট, এটা হলো আগের ফরম্যাট, দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো আগের ফরম্যাট। আর ক্লাস 2 তে যেটা করছি সেটা হলো এই যে নতুন ফরম্যাট, এই যে নতুন ফরম্যাট, এই যে নতুন ফরম্যাট। তাহলে আমরা এটা বুঝতে পারলাম বা এটা জানলাম যে একই সেম ফরম্যাট আমাকে এখন কষ্ট কম করতে হবে। আমার যদি আমি এটা কি করতাম, আমাকে যদি নতুন ফরম্যাট তৈরি করতে হতো, মনে করেন এখানে আমি এই যে ফরম্যাটটা তৈরি করছি, এখন আমি এখানে লেখাটা পরিবর্তন করব, এখানে লেখাটা মনে করেন পরিবর্তন করব, এখানে লেখাটা পরিবর্তন করব, এখানে লেখাটা পরিবর্তন করব, এখানে লেখাটা পরিবর্তন করব, এখানে লেখাটা পরিবর্তন করব। কিন্তু আমার ফরম্যাট গুলো কিন্তু এই টেবিল গুলো, এই ফরম্যাটটাই কিন্তু সব ঠিক রয়েছে, শুধু লেখাটাই পরিবর্তন করেছে। এখন আপনি যদি এই এই সেভ অ্যাসে গিয়ে এটা যদি কি করেন, সেভ অ্যাস না করতে পারেন বা না করেন, তাহলে আপনার কষ্ট আরেকটু বেড়ে যাবে। কেন বলে, নতুন একটা পেজ নিতে হবে আমার, নিয়ে নতুন আবার নতুন করে ফরম্যাট তৈরি করতে হবে। কেন বলে, আমি সেভ অপশনের যে সিস্টেম রয়েছে এটা আমি জানতাম না, এই জন্য। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর বিভিন্ন অপশন সম্পর্কে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। যেমনি ভাবে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড এর উপরে দক্ষতা অর্জন করতে চাই, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড এর এ টু জেড যাবতীয় পয়েন্ট, যাবতীয় অপশন, যাবতীয় বিষয়বস্তু সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে আমরা কোশ্চেন কালেও কখনোই আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর উপরে দক্ষতা অর্জন করতে পারবো না। এজন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর উপরে দক্ষতা অর্জন যদি করতে চাই, তাহলে মাইক্রোসফটের ছোট্ট থেকে ছোট্ট বিষয় এবং এক কথায় এ থেকে জেড যা কিছু রয়েছে সকল কিছু সম্পর্কে আজকে আমরা জানবো। যেমনি ভাবে একজন ডাক্তার যখন তার সমস্ত পড়াশোনা শেষ করে ফেলে, যখন ডাক্তার তার সমস্ত পড়াশোনা শেষ করে ফেলার পরে যখন ইন্টার্নিতে যায়, যখন হাতে কলমে শিক্ষার জন্য যায়, তখন ওই ডাক্তারকে আগে মানব দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জানানো হয়, বোঝানো হয় এবং মানব দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তাকে নলেজ করানো হয়। যখন ওই ডাক্তারের মানব দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পরিপূর্ণ নলেজ এসে যায়, তখন ওই ডাক্তারকে এমবিবিএস ডাক্তার বলে। ঠিক তেমনি ভাবে এই মাইক্রোসফট ওয়ার্ডেরও দেহ রয়েছে, তারও অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। আর আজকে আমরা সেই মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করব, বডি সম্পর্কে আলোচনা করব, মাইক্রোসফট ওয়ার্ডের বডি সম্পর্কে আলোচনা করব। আগে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের পরিপূর্ণ নলেজ আসতে হবে, এরপর যখন স্টেপ বাই স্টেপ আলোচনা করব তখন বুঝতে পারবেন, তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আসেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন সম্পর্কে, এটা হলো মাইক্রোসফটের পরিপূর্ণ স্ক্রিন, এটা হলো মাইক্রোসফটের পরিপূর্ণ স্ক্রিন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন
এই যে এটা, এই যে এখান থেকে নিয়ে শুরু করে যা দেখতে পাচ্ছেন সবটাই মাইক্রোসফটের পরিপূর্ণ স্ক্রিন। এই মাইক্রোসফট স্ক্রিনের প্রথম যে লাইনটা আপনি দেখতে পারেন, অর্থাৎ এই যে লাল কালারের উপরে যে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই কালারটার নাম হলো বা এই লাইনটার নাম হলো টাইটেল বার। এই লাইনটার নাম হলো টাইটেল বার। এখানে গিয়ে আমি দেখতে পারবো যে আমি কোন প্রোগ্রামটিকে ওপেন করেছি, আমি কোন প্রোগ্রামের ভিতরে রয়েছি। আমার কম্পিউটারে, আমার ল্যাপটপে, আমার ডেস্কটপে, আমার পেন ড্রাইভে অনেকগুলো প্রোগ্রাম থাকতে পারে। আমি কোন প্রোগ্রামের ভিতরে রয়েছি বা কোন প্রোগ্রামকে আমি ওপেন করেছি, আমি কি আমার সঠিক প্রোগ্রামটি ওপেন করতে পেরেছি কিনা। অর্থাৎ আমি একটা ফাইলের ভিতরে আমি অনেকগুলো ডকুমেন্টস রেখেছি, অনেকগুলো প্রোগ্রাম রেখেছি। দেখা যায় যে একটা প্রোগ্রাম ওপেন করতে গিয়ে আর একটা প্রোগ্রাম ওপেন করে ফেলেছি কিনা। এটা দেখবো বা বুঝবো এক কথাই, আমি কোন প্রোগ্রামের ভিতরে এখন রয়েছি, কোন প্রোগ্রামটি আমি ওপেন করেছি, এটা আমি দেখতে পারবো এই টাইটেল বারের এইখানে গিয়ে। দেখেন এখানে নাম লেখা রয়েছে ডকুমেন্ট অন, মাইক্রোসফট ওয়ার্ড প্রোডাক্ট অ্যাক্টিভিশন ফেইল। অর্থাৎ আমি ডকুমেন্ট ওয়ান নামে একটা প্রোগ্রাম ওপেন করেছি, যে প্রোগ্রামের ভিতরে কিছু লেখা নাই, একেবারে সাদা একটা স্পেস, সাদা একটা পেজ আপনাদের সামনে ওপেন করেছে। দেখেন এই টাইটেল বারের ভিতরে, এই টাইটেল বারের ভিতরে, এই টাইটেল বারের এই কর্নারের দিকে আমি এই যে তিনটা চিহ্ন দেখতে পাচ্ছি, একটা ক্রস, একটা ত্রিভুজ, একটা মাইনাস চিহ্ন। এই যে ক্লোজ বা ক্রস যে সব যেটা দেখতে পাচ্ছি, এটাকে ক্লোজ বার বলে, এটাকে রেস্টার বলে, এটাকে মিনিমাইজ বলে। আমি যদি মিনিমাইজের উপরে ক্লিক করি, আমার প্রোগ্রামটি হারায় গেছে। হারায় কোথায় গেছে? আমার এই প্রোগ্রামটি হারায় আমার কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপের নিচেই, এই যে একেবারে নিচের দিকে এই যে টাইম দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে আপনার এই তারিখ টাইম এগুলো দেখা যাচ্ছে, এগুলো সার্চ দেখা যাচ্ছে, এইটাকে আপনার সেটআপ বার বলে। এই সেটআপ বারের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইল এখানে দেখেন আছে। এটার ভিতরে আমি যখন আবারও ক্লিক করব, দেখেন আমার যে ফাইলটা ওপেন করে আমি মিনিমাইজ করে হারায় ফেলছিলাম, এটাকে ক্লিক করলে আবারও আমি পূর্বের জায়গায় ফিরে যাব। সরাসরি আমার ফাইলের ভিতরে আমি ফিরে যেতে পারবো, সরাসরি আমার ফাইলের ভিতরে ফিরে যেতে পারবো। এই এই যে টাইটেল বার, এই টাইটেল বারের এখানে সর্বশেষ যে কাজ, সর্বশেষ যে কাজটা আমি করতে পারবো সেটা হলো ক্লোজ করে দিতে পারবো। আমি এটাকে এই প্রোগ্রামটিকে ক্লোজ করতে পারবো, এটিকে স্ক্রিন থেকে সরায় দিতে পারবো। যখনই আমি এটার উপরে ক্লিক করব, তখনই আমার প্রোগ্রামটা হারায় গেছে, আমার প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে, আমার প্রোগ্রামটি স্ক্রিন থেকে সরে গেছে। আমি যখন আবারও এখানে ক্লিক করব, তখন আমার প্রোগ্রাম কিন্তু এখানে আবার ওপেন হয়ে যাবে। এটা যখন এই ক্লিক করব, তখন আমার প্রোগ্রাম আর কি মোটেও থাকবে না, এই সেটআপ বার থেকে আমি আর পাবো না। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে নতুন করে আবারও সেই মাইক্রোসফট ওয়ার্ল্ডের ভিতরে গিয়ে সেই সফটওয়্যারকে নতুন করে ওপেন করতে হবে। এর আগে আমি আরেকটা কাজ করতে পারবো, সেটা হলো এই যে এটাকে রেস্টার বার বলে, রেজিস্টার বার বলে। এই রেজিস্টারের বার উপরে যখন আমি চাপ দেব, ক্লিক করব, তখন এটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। দেখেন এটা এখন ছোট আছে, এটা এখন ছোট আছে। এটা এখন আমি এখন ছোট বড় করতে পারবো, যেটা খুশি যেখানে খুশি সেখানে নাড়াতে পারবো, নড়াতে পারবো, মুভমেন্ট করতে পারবো। অর্থাৎ এটাকে আমি কি করতে পারবো? ইচ্ছা মতো নাড়াতে সরাতে, মুভমেন্ট ছোট বড় অনেক কিছু করতে পারবো। এটা কখন করতে পারবো? যখন এই রেজিস্টার নামক এই যে একটা ছোট্ট একটা অপশন রয়েছে, এই অপশন উপরে যখন আমি ক্লিক করবো, ঠিক তখন এটাকে যখন আমি ছোট বড় করে ফেলছি, এখন আমি এটাকে বড় করতে চাই, এটাকে আমি ছোট করে ফেলছি, এখন আমি এটাকে বড় করতে চাই, তাহলে কি করব? বলে আবারও এই রেজিস্টার বারের উপরে আমি যদি ক্লিক ক্লিক করি, সেটা হবে ম্যাক্সিমাইজ, সেটা হবে ম্যাক্সিমাইজ, অর্থাৎ বড় পুরা স্ক্রিন জুড়ে। আমার যে পুরা ল্যাপটপ বা ডেস্কটপে যে স্ক্রিন আছে, এই পুরা স্ক্রিন জুড়ে এটাকে আমার দেখাবে। আমি এটাকে আমি এটাকে
আপনার ছোট করে রেজিস্টার ডাউন করে রাখতেছি কেন, বলে এখানে উপরে আমার এই সমস্যা দেখা যাচ্ছে, এখানে বারবার দেখেন এটা আসতেছে, ওই যে আপনার এই জুম অ্যাপস এর যে অপশন গুলো আসতেছে বারবার, এই জন্য এটাকে আমার রেজিস্টার ডাউন করে রাখতে হচ্ছে। তো এখন আমরা এটাকে যখন এই রেজিস্টার ডাউনের উপরে ক্লিক করব তখন আমার এটা ছোট হয়ে যাবে, যখন এটার উপরে আবার ক্লিক করব রেজিস্টার ডাউনের উপরে তখন এটা ম্যাক্সিমাইজ হয়ে বড় আকারে আমার কাছে বড় হয়ে আমার সামনে ওপেন হবে। আর এখানে যে মিনিমাইজ যে অপশনের কথা আমি বলছি, এটা যখন আমি এই মিনিমাইজ অপশনের উপর যখন আমি ক্লিক করব তখন এটা আমার সেটআপ বারে এটা এসে জমা হবে, এখানে সেটআপ বারে এসে জমা হবে। আমি যখন এই সেটআপ বারে গিয়ে আমার ফাইলের উপরে ক্লিক করব তখন আবারও আমার পুনরায় আমার সেই ফাইলের সেই জায়গায় আমাকে নিয়ে যাবে। এটা হলো টাইটেল বার, এটা হলো আমার টাইটেল বার। এবার আসেন টাইটেল বারের নিচে দেখেন কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছি, ফাইল, হোম, ইনসার্ট, তারপরে পেজ লেআউট, রেফারেন্স, তারপরে মাইলেজ, রিভিউ, ভিউ, অ্যাডিংস। এই যে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট আকারে টাইটেল বারের নিচে আরেকটি কি লাইন দেখতে পারবেন, এই লাইনটা ছোট্ট ছোট্ট, এই লাইনটার নাম দেওয়া আছে মেনু বার। আর এই মেনু বারের উপরে এই মেনু বারের মধ্যে 9টি মেনু রয়েছে। এই দেখেন এই যে ফাইল, হোম, ইনসার্ট, এরকম ভাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, মোট 9টা মেনু রয়েছে এর ভিতরে। আর এই মেনুগুলোর মধ্যে প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা এবং প্রত্যেকটি আলাদা আলাদা মেনু। এই প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা মেনু এবং প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা শব্দ, এটা কিন্তু একত্রিত না, এটা কিন্তু এক না। এই মেনু বারে প্রত্যেকটা কিন্তু একটা শব্দ না বা একটা মেনু না, এটা কিন্তু আলাদা আলাদা মেনু, আলাদা আলাদা শব্দ। এক একটা মেনুর উপরে যখন আমি ক্লিক করব তখন আমাকে এক এক ওই এক একটা মেনু যখন ক্লিক করব আর ওই মেনুর ভিতরে ঢুকে যে কাজগুলো করা যায়, যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমার সামনে কিন্তু তারা তারা পেশ করবে, আমার সামনে তারা উপস্থাপন করবে। এজন্য এটা এক একটা কি এক একটা মেনু আলাদা আলাদা, এক একটা শব্দ আলাদা আলাদা। আমরা যখন এক একটা মেনুতে ক্লিক করব তখন ওই মেনুর যে কাজগুলো করা যাবে সেইগুলোকে আমার রিবন বারে দেখাবে। রিবন বার কোনটা, বলে এই যে দেখেন এই যে নিচে এই যে ফাইল হোম যে বারটি রয়েছে এই বারের নিচে যে বারটা দেখতে পাচ্ছি, এই বড় যে বারটা দেখতে পাচ্ছি এই বারটার নাম হলো রিবন বার। এবারটার নাম কি বার, এবারটার নাম হলো রিবন বার। দেখেন এই বারের ভিতরে যে এই যে আপনার দিয়ে এই আপনার দাগ দিয়ে ঘর ঘর করা রয়েছে, কোট কোট করা রয়েছে, কোট কোট করা রয়েছে, এগুলো হলো আমার রিবন বার, এগুলো আমার রিবন বার। এই যে ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্রোগ্রাম, স্টাইলিশ, এডিটিং, এগুলো আমার রিবন বার, এগুলো আমার রিবন বার। প্রত্যেকটা মেনুর উপরে আমি প্রত্যেকটা মেনুর উপরে যখন আমি ক্লিক করব তখন আমাকে আলাদা আলাদা অপশন দেখাবে। ওই মেনুর ভিতরে যে কাজগুলো রয়েছে, ওই মেনুটার ভিতরে যে অপশন গুলো রয়েছে, ওই মেনুটার ভিতরে যে কমান্ড গুলো রয়েছে সেই কমান্ড গুলো আমাকে দেখাবে এই রিবন বারের ভিতরে। এখন আসেন রিবন বার কি, রিবন বার কি, রিবন বার হলো যেমন আমি মনে করেন এই যে হোম মেনুতে মনে করেন আমি এখন পেজ লেআউট মেনু ভিতরে আসি, এখন আমি হোম মেনু ভিতরে ক্লিক করলাম। আর এই হোম মেনুটা হলো একটা স্বতন্ত্র মেনু, এই স্বতন্ত্র এই মেনুর ভিতরে আমি যখন ক্লিক করলাম এই মেনুর অধীনে যে সকল কমান্ড গুলো আছে সেগুলো এই রিবন বারের মধ্যে সাজানো আছে, এই রিবন বারের মধ্যে সাজানো আছে। দেখেন এই রিবন বারের মধ্যে সাজানো আছে, অর্থাৎ আমি যখন টাইপিং করি, অর্থাৎ আমি যখন কি করি টাইপিং করি, টাইপিং করার সময় আমি যখন এই টাইপিংটারও উপরে যে বাটন দেখেন, এই টাইপিং এর উপরে যে বাটনটা দেখেন, এই বাটন উপরে যখন আমি ক্লিক করি বা কি টাচ করি তখন কিন্তু ওইটার ভিতরে ওইটার নিচে একটা রিবন থাকে, ওই রিবনটার উপরে যায় যখন টাচ লাগে তখনই কিন্তু আমার একটা অক্ষর দেখায়, তখনই কিন্তু আমার কি ওই যে আমি টাইপিং এর উপরে যেটার উপরে টাচ করেছি সেটা আমার এই ডকুমেন্টস এর ভিতরে আমাকে দেখায়। এই দেখেন এই যে ডকুমেন্টস এর ভিতরে আমাকে এখন দেখালো, এটা এইটার নিচে যে রিবন আছে এটা হলো রিবন। ঠিক তেমনি ভাবে আমি প্রত্যেকটা এই ইনসার্ট উপর ক্লিক করলে এর নিচে আমার রিবন থাকবে, এই রিবন গুলো আমাকে এখানে দেখাবে। আর এই যে অপশন গুলো যেখানে দেখায়
সেটার নাম হলো রিবন বার। সেটার নাম কি? রিবন বার। দেখেন এইখানে যে মেনুগুলো আছে, এই রিবন বারে আমি এই যে হোম মেনুতে ক্লিক করলাম, হোম মেনুতে ক্লিক করার পরে আমি যখন কি এই হোম মেনুতে ক্লিক করার পরে এই হোম মেনুর ভিতরে যে কমান্ড গুলো রয়েছে সেই কমান্ড গুলো যখন আমার এখানে দেখাচ্ছে, এই রিবন বারে যখন আমাকে দেখানো হচ্ছে, এই রিবন বারে দেখানোর ভিতরে এখানেও কিন্তু মেনু রয়েছে। এই দেখেন এই যে বললাম না, এই যে ঘর ঘর করা, কোট কোট করা, এগুলো কিন্তু রিবন বার, রিবন বারের ভিতরেও মেনু, অর্থাৎ কি কমান্ড ভিত্তিক সাজানো আছে। এগুলো শিরোনাম আকারে সাজানো আছে, শিরোনাম আকারে সাজানো আছে। সেই শিরোনাম গুলো কই? এই দেখেন এই একেবারে নিচে এই যে লেখা আছে ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ড এটা একটা শিরোনাম। ফ্রন্ট, ফন্ট এটার নাম, এটা একটা শিরোনাম। প্যারাগ্রাফ এটা একটা শিরোনাম। স্টাইলিশ এটা একটা শিরোনাম। এডিটিং এটা একটা শিরোনাম। অর্থাৎ এই ক্লিপবোর্ডের ভিতরে, এইটার ভিতরে যে অপশন গুলো রয়েছে সেই অপশন গুলো দিয়ে আমি যে কাজ করতে পারবো, এটা এইগুলোর নাম হলো ক্লিপবোর্ড। দেখেন আমি এখানে কিছু অক্ষর লিখলাম, লেখার পরে এটাকে আমি মার্ক করলাম, এটাকে মার্ক করলাম, এটাকে মার্ক করার পরে আমি যে কাট চিহ্ন যদি ক্লিক করি তাহলে এটা হারায় যাবে। এটা কি হয়ে যাবে? হারায় যাবে। আমি মনে করেন আবারও কিছু অক্ষর লিখে আপনাদেরকে দেখানো বা বোঝানোর সুবিধাতে আরো কিছু অক্ষর লিখতেছি আমি। এই যে আমি আরো কিছু অক্ষর লিখলাম, লেখার পরে এই অক্ষরটাকে আমি আবার মার্ক করলাম, করে আমি যদি কপি অপশনের উপরে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল। এবার আমি এটাকে আবার ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি পেস্ট নামক এই যে ক্লিপবোর্ডের উপরে যদি আমি ক্লিক করি, আমি যদি ক্লিক করি তাহলে আমার ওই অক্ষরগুলো আবারও ফিরে আসবে। অর্থাৎ আমি বোঝাতে চাইলাম এই ক্লিপবোর্ডের ভিতরে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোকে, সেই এই ক্লিপবোর্ডের ভিতরে যে জিনিসগুলো আমাকে দেখাচ্ছে, যে অপশনগুলো দেখাচ্ছে, এগুলো দিয়ে আমি যে কাজ করতে পারবো, এই সকল কাজগুলো ক্লিপবোর্ড বলে। এখানে ফন্ট দেখাচ্ছে, ফন্ট সংক্রান্ত এই যে লেখা লিখলাম, এটাকে ছোট বড় করা। এই যে আমি যখন এটাকে ছোট, ছোটর উপরে যখন কি করব, আমি সাইজ ছোটর উপরে যখন আমি এটাকে ক্লিক করব, এটাকে কি বলে, এটাকে যখন ক্লিক করবো তখন এটা ছোট হবে। এই বড়টার উপর ক্লিক করলে বড় হবে। এটাকে আমি যখন এটার নিচে যখন এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক ফন্ট, ইংলিশ রয়েছে, বাংলা, আরবি, উর্দু রয়েছে, এগুলো অনেক হাজার হাজার ফন্ট এখানে রয়েছে। সবগুলো আমার ডাউনলোড করা রয়েছে, কিছু ডেস্কটপে থাকে, বাকি কিছুগুলো ডাউনলোড করে নিতে হয়। এরপরে আমি এটাকে লেখাটাকে আমি কি করব, আমি লেখাটাকে কালার বেশি করব। তো এটাকে এই যে বোল্ড করলাম, এখন দেখেন কালার বেশি হয়ে গেছে। এটাকে যদি আমি আবার আনবোল্ড করে দিই, এটা দেখেন সাদা সাদা দেখা যাচ্ছে। এটাকে এই লেখাটা সোজা রয়েছে, আমি লেখাটাকে ব্যাখ্যা করতে চাই, এটা ক্লিক করলে আমার এই ব্যাখ্যা হয়ে গেল। অর্থাৎ এক কথায় ফন্ট যুক্ত যে বিষয়গুলো রয়েছে, যে মেনুগুলো, যে কমান্ডগুলো রয়েছে, সেটা এখানে আমি দেখতে পাবো। প্যারাগ্রাফ, এটা এই লেখাটা এক সাইডে আছে, আমি এখন এই লেখাটাকে মাঝখানে নিতে চাই। তা আমি কি করলাম, সেন্টারে ক্লিক করলাম, মাঝখানে চলে গেল। আমি কি করলাম, এই পাশে ক্লিক করলে আমি অ্যালাইন টেক্সটে যদি ক্লিক করি তাহলে আমাকে এক পাশে নিয়ে গেল। এরকম ভাবে এই প্রোগ্রাম প্যারাগ্রাফ সংক্রান্ত যত কাজ রয়েছে সেটা এখান দিয়ে আমি করতে পারবো। স্টাইলিশ, এই লেখাটাকে আমি যদি স্টাইলিশ করতে চাই, হ্যাঁ, যত স্টাইলিশ আছে আমি সমস্ত স্টাইলিশ যদি আমি ক্লিক করি, আমার এই স্টাইলিশ গুলো, স্টাইলিশ আকারে আমার লেখাগুলো আমার এই ডকুমেন্টে শো করবে। এখানে গিয়ে আমি এই লেখাটাকে এডিটিং করতে পারবো। এই এডিটিং এর চাপ দেওয়ার পরে আমি এই লেখাটাকে এডিটিং করতে পারবো, অনেকভাবে এডিটিং করতে পারবো। এগুলো আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। এইগুলোকে, এই যে আমরা এত সময় ধরে আমরা যে আলোচনাগুলো করলাম, এই যে দেখেন এই যে দাগ দিয়ে দিয়ে আমাকে যে একটা আলাদা আলাদা করা হয়েছে, এই যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এটা আলাদা আলাদা করা হয়েছে কিন্তু কোড কোড আকারে। এখান থেকে একটা দাগ দিয়ে একটা কোড করেছে, এখানে 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 দাগ দিয়ে একটা কোড করেছে। এই কোড গুলোকে বলা হয় ট্যাব। এই কোড গুলোকে কি বলা হয়? ট্যাব বলা হয়। এই কোড গুলোকে ট্যাব বলা হয়। সর্বশেষ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, এই যে দেখেন এই উপরে এই আপনার এই যে টাইটেল বারের এক পাশে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, এই কুইক অ্যাক্সেস টুলবারটাকে উপরেও আনা যায়, নিচেও আনা যায়। এটাকে কি করা যায়? উপরেও আনা যায়, নিচেও আনা যায়। এই কুইক অ্যাক্সেস টুলবারটা হলো অতিরিক্ত একটা টুলবার। এটা আমি উঁচু নিচে কিভাবে করব?
এই দেখেন আমি যে এই লাল কালারের যে শেষ প্রান্তে একটা একটা মানে টুল দেখা যাচ্ছে, টুল বার। এটার উপরে আমি যখন রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে আমার সর্বশেষ একেবারে নিচেই শো ব্লিউ দি রিবন, এটাকে রিবনের নিচেই দেখাবে। এটা যদি ক্লিক করি দেখেন ওইখানে কিন্তু আর নাই, ওটা এখন নিচে চলে আসছে। সেম ভাবে আমি আবারও যদি এটা ওইখানে গিয়ে আমি আবারও যদি ওই একই অপশনে ক্লিক করি অ্যাবোর্ড দি রিবন, ওই আমাকে টাইটেল বারে নিয়ে চলে যাবে। এটার কাজ কি? এটার কাজ হলো যে এটার দ্বারা কখনো শর্টকাট ফাইল তৈরি করা যায়। মনে করেন আমি এখানে কিছু লিখছি, এখন আমার নতুন একটা শর্টকাট ফাইল প্রয়োজন, তো আমি এটাকে কি করতে পারবো, এখানে ক্লিক করে আমি শর্টকাট একটা ফাইল কি করতে পারবো, তৈরি করতে পারবো। শর্টকাট একটা ফাইল আমি তৈরি করে নিতে পারবো। এটাকে এখান থেকে তারপর কি এখান থেকে আনডু করা যাবে, এটাকে কি করা যাবে, আনডু করা যাবে, রিডু করা যাবে, পুরাতন ফাইল ওপেন করা যাবে। এখান থেকে আমি কি পুরাতন ফাইলগুলো কি করতে পারবো, পুরাতন ফাইল ওপেন করতে পারবো, সেভ করতে পারবো। আমি এখান থেকে অনেক কাজ করতে পারবো। এগুলোকে এই লেখাগুলোকে বিভিন্ন ধরনের কালার করতে পারবো। এক কথায় অতিরিক্ত এগুলো মাঝে মধ্যে লাগে 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 না এরকম, এটা অতিরিক্ত একটা টুলবার, অতিরিক্ত একটা টুলবার। এখন আমরা এটা সম্পর্কে এই যে উপরের যে মেনুগুলো, উপরে যে রিবন বার, টাইটেল বার, মেনু, রিবন বার, এইগুলো টুল বার, আপনার এই টেবিল, ট্যাব, এগুলো সংক্রান্ত জানলাম। এবার আসেন নিচেই নিচেই কিছু অপশন আছে, সেগুলো সংক্রান্ত আলোচনা করেই আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। দেখেন আমরা এখানে এখানে আমরা এই যে একটা স্কেল দেখতে পাচ্ছি, একটা স্কেল দেখতে পাচ্ছি, এই পাশে আবার একটা স্কেল দেখতে পাচ্ছি, উপরে একটা স্কেল, বাম পাশে একটা স্কেল, দুইটা স্কেল দেখতে পাচ্ছি। এই স্কেলটার নাম হলো রুলার বার। এই স্কেলটার নাম হলো রোলার বার। এই রোলার বারের কাজ কি, বলে যে আমার এই রোলার বারের কাজটা হলো এই যে রোলার বারের কিছু অংশ দেখেন, দুই মাথায় কিছু অংশ সাদা কালো দেখাচ্ছে, কালো, এ মাথায় কিছু কালো, এ মাথায় কিছু কালো, আর এই যে মাঝখান দিয়ে সাদা দেখাচ্ছে, এইটা হলো আমার লেখার জায়গা। অর্থাৎ এই উপরে এবং নিচেই এটা এই যে কিছু অংশ ফাঁকা রয়েছে, এইটা হলো বর্ডার। এটা আমাকে দেখাচ্ছে যে তোমার এই যে স্কেলটা রয়েছে, এই স্কেলটা উপরের স্কেল, অর্থাৎ এই স্কেল এইটার উপর সাইডের স্কেল এবং নিচের পাশের স্কেল। এটা বোঝাচ্ছে যে উপর পাশ দিয়ে এবং নিচের পাশ দিয়ে এই যে দুই পাশে দুইটা কালো জায়গা দেখতেছো, এই দুইটা জায়গা হলো বর্ডার। এই দুই জায়গায় তুমি লিখতে পারবা না। মাঝখানে এই যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছ, এই সাদা অংশের ভিতরে তুমি লিখতে পারবা। আর এই উপরে যে রুলারটা দেখতে পাচ্ছি, এই রুলারটার নাম হলো হরিজেন্টাল রোলার। হরিজেন্টাল রোলার, হরিজেন্টাল রোলার। আর এই যে দেখেন আমরা বাম পাশে যে রোলারটা দেখতে পাচ্ছি, সেম কাজ। এই সাদা অংশ যেটা, এই সাদা অংশের ভিতরে আমি লিখতে পারবো, আর এই কালো অংশের ভিতরে আমি লিখতে পারবো না। এই কালো অংশটা হলো রোলার, আপনার বর্ডার। আর এই বর্ডারটা বা এই যে এই বাম পাশে যেটা দেশে, এটা দেশে এই জন্য এই দুই পাশের জন্য, এই রাইট সাইড এবং লেফট সাইড, লেফট এবং ডাইন সাইডে, লেফট সাইড এবং রাইট সাইডে, এই দুই সাইডে আমার বর্ডার কতটুকু এটা বোঝানোর জন্য এই পাশের এই আমার রোলার বারটি দেওয়া হয়েছে। আর এই বাম পাশের এই রোলার বারের নাম হলো ভার্টিক্যাল রোলার। এই বাম পাশের রোলারের নাম হলো ভার্টিক্যাল রোলার। এটা সংক্রান্ত জানলাম, এটা সংক্রান্ত জানলাম। এখন দেখেন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কিছু উপরে কিছু লিখছি, উপরে কিছু এক লাইন লিখছি, নিচে এক লাইন লিখছি। এখন দেখেন আমি যখন নিচে এক লাইন লিখছি, এই লেখাটা দেখতে পাচ্ছি কিন্তু উপরের লেখাটা দেখতে পাচ্ছি না। যখন উপরের লেখাটা দেখতে পাচ্ছি তখন নিচের লেখাটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই যে আমি যখন নিচের লেখাটা দেখতে দেখতে পাই, উপরের লেখাটা দেখতে পাচ্ছি না। এখন উপরের লেখাটা দেখতে গেলে আমাকে কি করতে হবে, বলে আমাকে স্ক্রল করতে হবে। আর স্ক্রল করা যায় দুই ভাবে, একটা হলো মাউসের মাধ্যমে, একটা হলো মাউসের মাধ্যমে। এই মাউসের যে স্ক্রল বার, অর্থাৎ লেফট লেফট বাটন এবং রাইট বাটনের মাঝখানে যে চাকা রয়েছে, চাকা, ওই চাকাটার নাম বলছিলাম স্ক্রল বার।
স্কল, এই স্কলেরটাকে যখন আমি উঁচু নিচে করব, যখন ঘোরাবো তখন এটা উপরে নিচের দিকে আসবে। কিন্তু এর আর একটা মাধ্যম রয়েছে, সেই মাধ্যমটা হলো এই যে আমাদের ডাইন পাশে, বাম পাশে তো রুলার বার দেখছেন, ডাইন পাশে দেখেন একটা বার দেখা যাচ্ছে, এই বারটার নাম হলো স্ক্রল বার। এই বারটার নাম হলো স্ক্রল বার। এটা যখন আমি টানবো, এটার এই যে এটা দেখা যাচ্ছে, এটা ধরে যখন আমি এটা পরে ক্লিক করে বা চেপে ধরে যখন আমি একে টেনে নিয়ে আসবো, তখন এটা দেখেন নিচে চলে আসছে, আমি নিচের লেখাটা এখন দেখতে পাচ্ছি। আবার যখন উপরের দিকে নিয়ে যাব, তখন আমি উপরের লেখাটা দেখতে পাবো। এটা হলো, এটার নাম হলো স্ক্রল বার। এই স্কল একটা একটা পদ্ধতিতে করলাম। এই স্কল বারের ভিতরে দুইটা পদ্ধতিতে স্কল করা যায়। একটা হলো এই যে স্কল বারটা আছে, এটাকে ক্লিক করে চেপে ধরে নিচের দিকে নিয়ে আসা, আবার উপরের দিকে নিয়ে যাওয়া, একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো এই স্কল বারের দুইটা মাথা দেখেন তীর দেখতে পাচ্ছেন, এই দুইটা মাথা তীর দেখতে পাচ্ছেন, যখন আমি এই তীরের উপরে ক্লিক করে ধরে রাখবো, তখন আস্তে 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 আমার নিচের দিকে নিয়ে আসবে। আবার যখন উপরে যাওয়ার প্রয়োজন হবে, উপরের এই তীর চিহ্নটা যখন ক্লিক করে ধরে রাখবো, তখন আমার এটা উপরে নিয়ে যাবে। এটার নাম হলো, এটার নাম হলো ভার্টিক্যাল স্ক্রল বার। এটার নাম হলো ভার্টিক্যাল স্ক্রল বার। এখন আসেন, এটা দেখেন নিচেই, আমার এটা দেখাচ্ছে না, নিচেই এটা আমার দেখাচ্ছে না, এরকম একটা স্ক্রল বার এই নিচেও থাকে। এটা ওই সময় দেখাবে, এটা যখন আমি অনেক বড় জুম করব তখন দেখাবে। দেখেন আমি অনেক বড় জুম করেছি, আমার এই মাথার লেখাটা এই মাথায় নাই, কিন্তু হয়ে মানে হারায় গেছে, অর্থাৎ অদৃশ্য হয়ে গেছে। এই অদৃশ্যটাকে নিয়ে আসার জন্য এই নিচে একটা বার দেখতে পাচ্ছি, এই বারটার নাম হলো হরিজেন্টাল স্ক্রল বার। হরিজেন্টাল স্ক্রল বার, এটাকে যখন আমি এদিকে নিয়ে আসবো, তখন আমার এ পাশের লেখাটা আমি দেখতে পাবো স্পষ্ট আকারে। এ পাশের লেখাটা আমি স্পষ্ট আকারে দেখতে পাবো। এই দেখেন, এই পাশের লেখাটা আমি হারাই ফেলছিলাম, এখন নিয়ে আসলাম, স্পষ্ট আকারে দেখতে পাবো, স্পষ্ট আকারে দেখতে পাবো। আবার যখন এটা এদিকে নিয়ে আসবো, এটা এটা স্পষ্ট আকারে দেখতে পাবো। যখন এটা লেফট সাইডে সরানো হবে, মুভমেন্ট করানো হবে, তখন আমি লেফট সাইডের লেখাগুলো দেখতে পারবো। আবার যখন এটা রাইট সাইডে মুভমেন্ট করানো হবে, তখন আমি এটা রাইট সাইডের লেখাগুলো দেখতে পাবো। এটার নাম হলো হরিজেন্টাল স্ক্রল বার। আমরা এটা সম্পর্কে মোটামুটি আকার একটা ধারণা নিলাম। এখন আসেন, এইখানে একদম সর্বশেষ এই কথাটা বলে আমি শেষ করে দেব। সর্বশেষ এই প্রোগ্রামের সর্বশেষ যে বারটা দেখতে পাচ্ছি, এটাকে স্টাফ বার বলে, আর এটাকে সেটআপ বার বলে। এটাকে স্টাফ বার বলে, এটাকে সেটআপ বার বলে। এই স্টাফ বারের কাজ হলো আমি কত নাম্বার কয়টা পেজ নিয়ে আমি কাজ করতেছি। এখানে দেখেন পেজ 1 of 1, পেজ 1 of 1, এই প্রোগ্রামের ভিতরে কয়টা, এই প্রোগ্রামের ভিতরে কয়টা পেজ আছে, এটা আমাকে ওখানে দেখাবে। এটা এখানে আমাকে দেখাবে যেটা আমি কয়টা পেজ নিয়ে কাজ করতেছি, এটা কয়টা পেজ নিয়ে কাজ করতেছি। এটা হলো, এটা দেখেন এই যে 4টা পেজ রয়েছে, 2 of 4, পেজ 2 of 4, অর্থাৎ এটার পেজ আছে 4টা। এই প্রোগ্রামের, এই প্রোগ্রামটির পেজ 4টি আছে, কিন্তু আমি এখন আসি বর্তমানে অবস্থান করতেছি 2 নাম্বার পেজে বা 3 নাম্বার পেজে। আমি যে নাম্বার পেজে ক্লিক করব আমাকে এখানে সেটা দেখাবে 2 of 4, অর্থাৎ আমি 4টা পেজের ভিতরে বর্তমানে অবস্থান করতেছি 2টা পেজে, 2 নাম্বার পেজে আমি অবস্থান করতেছি। এটা ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে 3 নাম্বার পেজে অবস্থান করতেছি। এই পাশে দেখেন একদম সর্বশেষ এই পাশে যেটা দেখাচ্ছে মাইনাস চিহ্ন আর প্লাস চিহ্ন। এই প্রোগ্রামটিকে আমি যদি ছোট করে দেখতে চাই, তাহলে মাইনাস চিহ্ন করে দিলে আমার সবগুলো ছোট হয়ে যাবে। আবার যদি প্লাস চিহ্ন করে দিই তাহলে অনেক বড় হয়ে যাবে। যত বড় করা যায় সম্ভব হয় তত বড় আমি করতে পারবো। আবার মাইনাস চিহ্ন করে ক্লিক করলে এটা কি ছোট হয়ে যাবে। এটা ছিল আজকে আমাদের ক্লাস, এটা আজকে আমাদের ক্লাস ছিল। এ পর্যন্তই আজকে আমাদের ক্লাস শেষ বা সমাপ্তি ঘোষণা করতেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। যদি প্রশ্ন না থাকে তাহলে আপনারা কেউ মেহরবানি করে লিভ নেবেন না।